আজকে আমি তোমাদের সামনে ফাংশন থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব এবং ফাংশনের গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ ইনভার্টিবল ফাংশন বা বিপরীত করণযোগ্য অপেক্ষক বা ইনভার্স ফাংশন এবং কম্পোজিট অফ ফাংশনস অর্থাৎ একাধিক ফাংশনের গুণ নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা ফাংশনের বিভিন্ন প্রকার দেখেছিলাম, যার মধ্যে ছিল ওয়ান ওয়ান ফাংশন এবং অন টু ফাংশন। তো ওয়ান ওয়ান ফাংশন কাকে বলা হয়? ধরা যাক আমাদের কাছে দুটি সেট আছে, একটি সেট হলো ক্যাপিটাল এ এবং দ্বিতীয় সেটটি হলো ক্যাপিটাল বি। এ সেটে প্রত্যেকটি এলিমেন্টের বি সেটে একটি নির্দিষ্ট করে এলিমেন্ট রয়েছে, অর্থাৎ এ সেটের একটি এলিমেন্টের বি সেটে একটি মাত্রই এলিমেন্ট রয়েছে, একাধিক এলিমেন্ট নেই। অর্থাৎ এ সেটের x1 এর বি সেটে একটি নির্দিষ্ট এলিমেন্ট y1 রয়েছে, আবার এ সেটের নির্দিষ্ট x2 এর বি সেটে নির্দিষ্ট y2 রয়েছে। তাহলে গণিতের ক্ষেত্রে আমরা বলতে পারি যে y1 equals to f of x1 এবং y2 equals to f of x2, যেখানে অপেক্ষক বা ফাংশনটিকে f দিয়ে প্রকাশ করা হলো। অর্থাৎ আমাদের ফাংশনটি হলো f maps a to b, এই হলো আমাদের অপেক্ষক বা ফাংশন। তো ফাংশনটি ওয়ান ওয়ান হবে যদি এরূপ হয় যে f of x1 সমান সমান f of x2 হলো এবং আমরা ক্যালকুলেশন করে দেখাতে সফল হলাম যে f of x1 equals to f of x2 হলে, অর্থাৎ এরা দুজন ইকুয়াল হলে তাদের প্রি ইমেজেস অর্থাৎ x1 equals to x2 হবে। তাদের প্রি ইমেজেস অর্থাৎ x1 equals to x2 হবে। অর্থাৎ দুটো ইমেজ যদি ইকুয়াল হয় তাহলে তাদের প্রি ইমেজও ইকুয়াল হবে। তাহলে আমরা সেই ফাংশনটিকে বা সেই ম্যাপিংটিকে ওয়ান ওয়ান ম্যাপিং বলে থাকি। ওয়ান ওয়ান ম্যাপিং এর পর এবার আসা যাক অন টু ম্যাপিং এ। তো আমাদের কাছে দুটি সেট আছে, ক্যাপিটাল এ সেট এবং ক্যাপিটাল বি সেট। ক্যাপিটাল এ সেটকে আমরা বলছি ডোমেন সেট, যেটিকে আমরা ডোম এফ এইভাবে লিখে থাকি। আর ক্যাপিটাল বি সেটটিকে আমরা বলে থাকি কোডোমেন সেট, কোডোম, যেটাকে আমরা এভাবে লিখে থাকি কোডোমেন সেট। এরপর যদি বি সেটে এমন কিছু এলিমেন্ট আছে যাদের এ সেটে প্রি ইমেজ রয়েছে, অর্থাৎ এই এলিমেন্টসগুলো আমাদের প্রি ইমেজ রয়েছে এ সেটে, তাহলে এই এলিমেন্টসগুলো বি সেটের একটা সাবসেট তৈরি করবে। এই এলিমেন্টসগুলো মিলে বি সেট একটা সাবসেট গঠন করবে। এই সাবসেটটিকে আমরা বি সেটের বা ফাংশনটির রেঞ্জ বা পাল্লা বা প্রসার বলি। একে আমরা রেঞ্জ বা পাল্লা বা প্রসার বলি। তাহলে
কোনো একটি ফাংশন বা ম্যাপিংকে অনটু বলা হবে। কোনো একটি ফাংশন বা ম্যাপিংকে অনটু বলা হবে বা সারজেক্টিভ বলা হবে যদি রেঞ্জ of f equals to codomain of f হয়। অর্থাৎ রেঞ্জ অফ এফ আর কোডোমেন অফ এফ এরা দুজন যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি সে ফাংশনটি হলো অনটু ফাংশন। অর্থাৎ কোডোমেন সেটের প্রত্যেকটি এলিমেন্টের, আবার বলছি, কোডোমেন সেটের প্রত্যেকটি এলিমেন্টের ডোমেন সেটে অবশ্যই প্রি ইমেজ থাকবেই থাকবে। কোডোমেন সেটের প্রত্যেকটি এলিমেন্টের ডোমেন সেটে অবশ্যই প্রি ইমেজ থাকবে বা রেঞ্জ সেট কোডোমেন সেট গোটাটাই হবে। তাহলে আমাদের কাছে দু প্রকারের অপেক্ষক আসলো, একটি হলো 1-1 অপেক্ষক 1-1, আরেকটি হলো অনটু অপেক্ষক। এবার দেখা গেল কোনো একটি অপেক্ষক বা ফাংশন একই সঙ্গে 1-1 এবং একই সঙ্গে অনটু হয়, অর্থাৎ তারা এই দুটো শর্ত মেনে চলে। তাহলে আমরা সেই ফাংশনটিকে বলবো বাইজেক্টিভ ফাংশন বা বাইজেকশন। তাহলে বাইজেক্টিভ ফাংশন বা বাইজেকশন কাকে বলে? বাইজেক্টিভ ফাংশন বা বাইজেকশন বলা হবে যদি ফাংশনটি 1-1 হয় এবং যদি ফাংশনটি অনটু হয়। অর্থাৎ দুটোই হতে হবে, 1-1ও হতে হবে এবং অনটু হতে হবে, তাহলে আমরা সেই ফাংশনটিকে বাইজেক্টিভ ফাংশন বা বাইজেকশন বলে থাকি। তো আমাদের আজকের প্রথম উদাহরণটি দেখো, শো দ্যাট এফ ম্যাপস ক্যাপিটাল এন টু ক্যাপিটাল এন অর্থাৎ সেট অফ ন্যাচারাল নাম্বারস, অর্থাৎ এর এলিমেন্টসগুলি হলো 1, 2, 3, 4, 5, 6 ডট 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 সো অন, ডিফাইন্ড বাই f of n equals to n plus 1 by 2 if n is odd। অর্থাৎ ফাংশনটি যখন অড হবে তখন আমরা f of n এর ভ্যালু নিব n plus 1 by 2, অ্যান্ড ফাংশনটি যখন ইভেন হবে অর্থাৎ যুগ্ম হবে তখন আমরা f of n এর ভ্যালু নিব n by 2, আর যখন ফাংশনটি অড হবে তখন আমরা f of n এর ভ্যালু নেব n plus 1 by 2। অড হলে নিব n plus 1 by 2, ইভেন হলে নিব n by 2, অযুগ্ম হলে নিব n plus 1 by 2, যুগ্ম হলে নিব n by 2। বলেছে শো দ্যাট দ্য ফাংশন ইজ এ মেনি ওয়ান, 1-1 নয় কিন্তু মেনি ওয়ান এবং অন টু ফাংশন। তো প্রথমে আমরা মেনি ওয়ান টেস্ট করি। মেনি ওয়ান কথার অর্থটা কি দাঁড়ালো? মেনি ওয়ান কথাটার অর্থ দাঁড়ালো যে আমাদের ডোমেন সেটের একাধিক এলিমেন্টের কোডোমেন সেটে একটি মাত্র ইমেজ থাকবে। ডোমেন সেটের একাধিক এলিমেন্টের কোডোমেন সেটে একটি মাত্র ইমেজ থাকবে। তাহলে আমাদের এখানে ডোমেন সেট হলো ক্যাপিটাল এন এবং কোডোমেন সেট হলো আমাদের ক্যাপিটাল এন। ডোমেন সেটও ক্যাপিটাল এন এবং আমাদের কোডোমেন সেটও হলো ক্যাপিটাল এন। তাহলে আমি ডোমেন সেটের থেকে দুটো আরবিট্রারি এলিমেন্ট 1 এবং 2 ধরে নিলাম। তাহলে f of 1 কত হবে? f of 1 হবে n plus 1, f of 1 হবে n plus 1 by 2, কারণ এই ক্ষেত্রে 1 একটি অযুগ্ম সংখ্যা অর্থাৎ অড নাম্বার, তাই আমরা প্রথম ফাংশনটি নিব। তাহলে n এর জায়গায় বসালাম 1, 1 plus 1 by 2, 1 plus 1 by 2 মানে 2 by 2, অর্থাৎ আমাদের এলো 1। এবং f of 2 কত হবে? f of 2 হবে n by 2, কারণ 2 is even number, তাহলে 2 by 2 অর্থাৎ 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 এর ইমেজ হলো 1 এবং 2 এর ইমেজ হলো 1, অর্থাৎ 1 ম্যাপ করলো 1 কে এবং 2 ম্যাপ করলো 1 কে, 1 ম্যাপ করলো 1 কে এবং 2 ম্যাপ করলো 1 কে। তাহলে আমরা বলতেই পারি যে এক্ষেত্রে একাধিক এলিমেন্টের একই ইমেজ রয়েছে, অর্থাৎ ফাংশনটি এক্ষেত্রে
মেনি ওয়ান ফাংশন হবে। যেহেতু 1 এবং 2 অর্থাৎ একাধিক এলিমেন্টের সেম ইমেজ 1 রয়েছে, তাই ফাংশনটি এই ক্ষেত্রে মেনি ওয়ান বা মেনি টু ওয়ান ফাংশন হবে। তাহলে প্রথম অংশটি আমাদের প্রমাণিত হলো। এবার দ্বিতীয় অংশটিতে আসা যাক, অর্থাৎ অনটুতে আসা যাক। অনটুর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? অনটুর ক্ষেত্রে বলেছিলাম আমরা যে আমাদের কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের ডোমেন সেটে প্রি ইমেজ থাকতেই হবে। তাহলে আমরা কোডোমেন সেট থেকে একটা আরবিটারি এলিমেন্ট ওয়াই তুলে নিই। তাহলে আমাদের দেখতে হবে এই এলিমেন্টের আমাদের ডোমেন সেটে প্রি ইমেজ রয়েছে কি নেই। To show f is onto, let us consider an arbitrary element small n belongs to capital N. অর্থাৎ আমি এখানে অঙ্কের ক্ষেত্রে y এর পরিবর্তে স্মল n ধরেছি। y এর পরিবর্তে কি ধরেছি আমরা? y এর পরিবর্তে আমরা ধরেছি স্মল n। তার মানে n belongs to capital N, n belongs to capital N অর্থাৎ set of natural numbers. To show f is onto, let us consider an arbitrary element small n belongs to capital N. Now if n is odd, অর্থাৎ দুটো কেস আছে, একটা হচ্ছে n odd আর একটা হলো n even. If n is odd, then 2n minus 1 is also odd. তাই তো? যদি n odd হয় তাহলে 2n minus 1 ও odd হবে। তাহলে আমরা f of 2n minus 1 বের করি। f of 2n minus 1 কত দাঁড়ালো? 2n minus 1, এখানে n এর পরিবর্তে 2n minus 1 হবে 2n minus 1 plus 1 by 2, that is equals to 2n by 2 অর্থাৎ n। তাহলে if n is even, যদি n even হয় তাহলে 2n ও even হবে। তাহলে f of 2n কত? f of 2n হবে 2n by 2 equals to n। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে for each n belongs to capital N, অর্থাৎ ডান দিকের যে আমাদের সেটটি আছে বা কোডোমেন সেটের একটি আরবিটারি এলিমেন্ট স্মল n, সেটি যখন ইভেন হচ্ছে তার প্রি ইমেজ n হলো, সেটি যদি অডও হয় তাহলে তার প্রি ইমেজ n হলো। অর্থাৎ আমরা দেখতে পেলাম কোডোমেন সেটের একটি আরবিটারি এলিমেন্ট n এর ডোমেন সেটে একটি প্রি ইমেজ রয়েছে। এবার যেহেতু n একটি আরবিটারি এলিমেন্ট, তাহলে আমরা বলতেই পারি যে কোডোমেন সেটের প্রত্যেকটি এলিমেন্টের ডোমেন সেটে প্রি ইমেজ রয়েছে। তাহলে ফর ইচ n বিলংস টু ক্যাপিটাল N, ফর ইচ কথাটা ইউজ করছি কারণ আমাদের nটি আরবিটারি ছিল। দেয়ার এক্সিস্ট, এটি দেয়ার এক্সিস্টের চিহ্ন, দেয়ার এক্সিস্ট ইটস প্রি ইমেজ ইন ক্যাপিটাল N, দেয়ারফর f is onto। তাহলে ফাংশনটি আমাদের মেনি ওয়ান হলো এবং ফাংশনটি আমাদের onto হলো। তাহলে এইভাবে আমরা একটি ফাংশনের onto এবং একটি ফাংশনের মেনি ওয়ান টেস্ট করতে পারি। ফাংশনটি যদি মেনি ওয়ান না হয়ে ওয়ান ওয়ান হতো এবং onto হতো, তাহলে আমরা বলতাম যে ফাংশনটি একটি বাইজেক্টিভ ফাংশন বা বাইজেকশন। এর পরের অঙ্কটিতে আসা যাক। এর পরের অঙ্কটি একটু অন্য রকমের এবং খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বলা হয়েছে ফাইন্ড দি ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ দি রিয়াল ফাংশন f of x equals to root over 9 minus x square. ফাইন্ড দি ডোমেন অ্যান্ড রেঞ্জ। আমি কিছুক্ষণ পূর্বেই তোমাদের সামনে ডোমেন কাকে বলে, রেঞ্জ কাকে বলে, কোডোমেন কাকে বলে তুলে ধরেছিলাম এবং আমরা যখন রিলেশনস করেছিলাম তখন রিলেশনসে আমরা দেখেছিলাম ডোমেন রেঞ্জ কিভাবে বের করতে হয়। তো এখানে আমরা ফাংশন বা অপেক্ষকের ক্ষেত্রে ডোমেন বা রেঞ্জ কিভাবে ক্যালকুলেট করে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। একটু ভালো করে দেখো, ফাংশনটি কিন্তু অবশ্যই রিয়াল ফাংশন, অর্থাৎ ফাংশনের যে ভ্যালুসগুলো হবে সেগুলো অবশ্যই রিয়াল নাম্বার হবে। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে ডোমেন সেট ক্যাপিটাল এ বের করতে হবে, তারপর আমাদের রেঞ্জ সেট বের করতে হবে। ডোমেন সেটে এক্স এলিমেন্টস গুলো থাকে এবং কোডোমেন সেটে বা রেঞ্জ সেটে এফ অফ এক্স এলিমেন্টস গুলো থাকে। এফ অফ এক্স এলিমেন্টস গুলো থাকে আমাদের রেঞ্জ সেটের মধ্যে। তাহলে আমরা এক্স এর মানগুলো বের করব। কোথা থেকে বের করব আমরা এক্স এর মানগুলো? যেহেতু ফাংশনটি একটি রিয়াল ভ্যালুড ফাংশন, তাহলে রুটের ভিতরে যে ভ্যালুসগুলো আছে সেগুলোকে অবশ্যই পজিটিভ হতে হবে বা জিরো হতে পারে, কারণ 9 মাইনাস এক্স স্কোয়ার যদি জিরো থেকে ছোট হয়
তাহলে রুটের ভিতরে নেগেটিভ আসবে, রুটের ভিতরে নেগেটিভ আসলে সেটিকে আমরা কমপ্লেক্স নাম্বার বলে থাকি, কিন্তু এখানে বলাই আছে ফাংশনটি হলো একটি রিয়াল ভ্যালুড ফাংশন বা রিয়াল ফাংশন। এই জায়গাটি ভালো করে বোঝো, ফাংশনটি হলো একটি রিয়াল ফাংশন, বাস্তব অপেক্ষক। তাই এক্ষেত্রে 9 - x² সব থেকে ছোট মান হতে পারে 0, কারণ নেগেটিভ মান, রুটের ভিতরে নেগেটিভ মান থাকলে সেটি একটি কমপ্লেক্স নাম্বার হয়। Therefore, but since f of x will be defined if and only if 9 - x² greater than equal 0. তো আমি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করলাম, ইনইকুয়েশনস এর ক্ষেত্রে মাইনাস দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটির চিহ্নটি উল্টে যায়, তাই -9 - x² হলো লেস দেন ইকুয়াল 0, অর্থাৎ উল্টে গেলে হলো x² - 9 লেস দেন ইকুয়াল 0। তাহলে a² - b² কত হলো? a² - b² হলো a plus b into a minus b লেস দেন ইকুয়াল 0, অর্থাৎ x plus 3 into x minus 3 লেস দেন ইকুয়াল 0, x plus 3 into x minus 3 লেস দেন ইকুয়াল 0। এরপর এই জায়গাটা একটু ভালো করে দেখো, আমাদের কাছে দুটো সংখ্যা আছে যাদের প্রোডাক্ট লেস দেন 0। আমাদের কাছে দুটো সংখ্যা আছে যাদের প্রোডাক্ট বা গুণফল লেস দেন 0। তাহলে দুটো সংখ্যার গুণফল 0 থেকে ছোট হয় যদি তাদের মধ্যে একটি অবশ্যই 0 থেকে ছোট হয় এবং দ্বিতীয়টি 0 থেকে বড় হয়। Since product of two numbers is less than 0, then one of them will be negative and the other will be positive. তাহলে প্রথমে আমরা ধরে নিলাম যে x plus 3 0 থেকে ছোট, প্রথমে আমরা ধরে নিলাম x plus 3 0 থেকে ছোট and x minus 3 0 থেকে বড়। তাহলে x plus 3 যদি 0 থেকে ছোট হয় তাহলে x এর ভ্যালু লেস দেন ইকুয়াল -3 হবে এবং x minus 3 গ্রেটার দেন ইকুয়াল 0 হলে x এর ভ্যালু 3 থেকে বড় হবে। এবার একটু ভালো করে দেখো যে x এর মান -3 এর থেকে ছোট এবং x এর মান 3 এর থেকে বড়, এটি কি কখনো সম্ভব? যেহেতু x একটি বাস্তব সংখ্যা, কখনোই সম্ভব নয়, কারণ যে সংখ্যাটি -3 এর থেকে ছোট সেই সংখ্যাটি একই সঙ্গে 3 এর থেকে বড় হতে পারে না, কারণ এখানে অ্যান্ড আছে, অর নেই। তাহলে এই কেসটি আমাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তাহলে দ্বিতীয়তে আসা যাক, প্রথমে ধরেছিলাম x plus 3 লেস দেন ইকুয়াল 0, এবার আমরা ধরবো x plus 3 গ্রেটার দেন ইকুয়াল 0। আবার বলছি, প্রথমে ধরেছিলাম x plus 3 লেস দেন ইকুয়াল 0, এবার আমরা ধরলাম x plus 3 গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে তার উল্টো হবে x minus 3 লেস দেন ইকুয়াল 0 হবে, মাঝখানে অ্যান্ড হবে, আর এই ক্ষেত্রে মাঝে অর হবে, অর্থাৎ হয় এটা অ্যান্ড এটা বা অর এটা অ্যান্ড এটা। তাহলে x plus 3 greater than equal 0 হলে x is greater than equal -3 হয় and x is less than equal 3। তাহলে এটাকে একটু ভালো করে দেখো যে x এর মানটি -3 এর থেকে বড় বা সমান এবং 3 এর থেকে ছোট বা সমান। তাহলে আমরা বলতেই পারি যে যে সংখ্যাটি -3 এর থেকে বড় সেটি 3 এর থেকে ছোট হতেই পারে, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে -3 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 3, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য। তাহলে দেখা গেল যে আমাদের এই ক্ষেত্রে x এর মান -3 এর সমান বা বড় এবং 3 এর সমান বা ছোট হতে পারে। তাহলে x আমাদের কোথায় থাকে? x আমাদের থাকে হলো ডোমেন সেটে। তাহলে ডোমেন সেটটি কেমন হবে? তাহলে ডোমেন সেটটি হবে hence domain of f equals to x belongs to R so that or such that -3 less than equal x less than equal +3, অর্থাৎ x সেই সকল বাস্তব সংখ্যা যাদের মান -3 থেকে বড় বা সমান এবং +3 থেকে ছোট বা সমান। তো এইভাবে আমরা সেটের আকারে প্রকাশ করলাম ডোমেন সেটকে, অর্থাৎ আমাদের ডোমেন সেট বেরিয়ে এলো। এরপর দ্বিতীয় অংশ, অর্থাৎ আমাদের কোডোমেন সেট বা রেঞ্জ সেট বের করতে হবে। আবার বারবার বলছি যে ফাংশনটি অবশ্যই রিয়াল ফাংশন এবং রিয়াল ফাংশন হতে গেলে আমাদের এই অংশটিকে পজিটিভ হতে হয় এবং x এর যাই মানই আমি বসাই না কেন fx এর মান অবশ্যই বাস্তব আসবে, এটি কখনোই কাল্পনিক আসতে পারে না। তো রেঞ্জ সেট আমরা পাবো কোথা থেকে? আমরা রেঞ্জ সেট পাবো আমাদের কোডোমেন সেটের থেকে, তাই তো? আমরা রেঞ্জ সেট পাবো কোডোমেন সেটের থেকে। তাহলে আমি কোডোমেন সেট থেকে একটি আরবিটারি এলিমেন্ট y তুলে নিলাম। আমাদের ডোমেন সেটে আমরা x তুলে নিয়েছিলাম ডোমেন সেটের থেকে, আর কোডোমেন সেটের থেকে আমরা y তুলে নিই। তাহলে আমরা y তুলে নিলাম একটি আরবিটারি এলিমেন্ট যার প্রি ইমেজ হলো x,
ডোমেন সেট থেকে কোডোমেন সেট থেকে একটি আরবিটারি এলিমেন্ট ওয়াই তুলে নিলাম যার প্রি ইমেজ হলো এক্স, তাহলে নিশ্চয়ই ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স হবে। এবার এফ অফ এক্স কত? রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার, উভয় দিকে স্কোয়ার করে দেওয়া হলো। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9 মাইনাস এক্স স্কোয়ার, ট্রান্সপোজ করলাম এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স হলো প্লাস মাইনাস রুট ওভার 9 মাইনাস ওয়াই স্কোয়ার। আবার আগের কথায় ফেরত যাই, আমাদের বলা হয়েছে ফাংশনটি একটি রিয়াল ফাংশন, তাহলে এক্স এর মান যাই হোক না কেন এফ অফ এক্স কে বাস্তব বা রিয়াল হতে হবে। তাহলে এফ অফ এক্স বাস্তব বা রিয়াল হলে আমাদের এই ক্ষেত্রে 9 মাইনাস ওয়াই স্কোয়ারটিকেও গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে, কারণ 9 মাইনাস ওয়াই স্কোয়ার যদি লেস দেন 0 হয় তাহলে আমরা জানি রুটের ভিতরে নেগেটিভ নাম্বার থাকলে সেটি একটি কমপ্লেক্স নাম্বার হয়, যা এই ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। অতএব 9 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। তাহলে একটু ভালো করে দেখো, এক্ষেত্রে 9 মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0, এক্ষেত্রে ছিল 9 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ একই সংখ্যায় একই রকম হয়েছে দেখতে। তাহলে এটিকে আমরা যেভাবে সমাধান করে এক্স এর মান পেয়েছি অনুরূপভাবে তোমরা সমাধান করবে। আমি এখানে সময় বাঁচানোর জন্য সমাধান করে দেখাইনি, তোমরা সমাধান করে দেখবে যে ওয়াই এর মানটি সেম ভাবে -3 লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল +3 হবে। তাহলে y অর্থাৎ এফ অফ এক্স তাহলে -3 লেস দেন ইকুয়াল এফ অফ এক্স লেস দেন ইকুয়াল +3 হবে। তাহলে y এর কোন মানগুলি আমরা এখানে দেখতে পেলাম? যাদের প্রি ইমেজ রয়েছে y এর সেই সমস্ত মানগুলি দেখতে পেলাম যাদের মান -3 থেকে বড় বা সমান এবং +3 থেকে ছোট বা সমান। তাহলে রেঞ্জ অফ f কত হবে? রেঞ্জ অফ f হবে y বিলংস টু ক্যাপিটাল R, মানে সেট অফ রিয়েল নাম্বার সাচ দ্যাট -3 লেস দেন ইকুয়াল এফ অফ এক্স বা y লেস দেন ইকুয়াল 3। তাহলে এই হলো আমাদের রেঞ্জ সেট আর এই হলো আমাদের ডোমেন সেট। তো এইভাবে আমরা কোনো একটি ফাংশনের ডোমেন সেট এবং সেই ফাংশনের আমরা রেঞ্জ সেট ক্যালকুলেট করতে পারি। এর পরের উদাহরণটিতে আসা যাক। বলা হয়েছে ফাইন্ড দি ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ দি রিয়াল ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটিও অবশ্যই একটি রিয়াল ফাংশন। বারবার বলছি ফাংশনটি রিয়াল ফাংশন, অর্থাৎ এক্স এর ভ্যালুটাকে আমাদের এমনভাবে চুজ করতে হবে যেন এখানে এক্স এর মান যাই বসাই না কেন এফ অফ এক্স যেন বাস্তব সংখ্যা হয়। তাহলে ঠিক আগের মতনই আমরা একটু চিন্তা করি, আমাদের ডোমেন সেট বের করতে হলে আমাদের ডোমেন সেট এখান থেকে নিতে হয় আর কোডোমেন সেট বা রেঞ্জ সেট আমাদের নিতে হয় ডান দিক থেকে। তাহলে আমি এখানে এক্সটাকে এমনভাবে চুজ করব যাতে করে কিনা এফ অফ এক্স রিয়াল হয়। এবার এফ অফ এক্স রিয়াল হবে যদি 1 প্লাস এক্স স্কোয়ারটি 0 না হয়, কারণ আমরা জানি যে 1 প্লাস এক্স স্কোয়ার 0 হলে যেহেতু এটির ডিনোমিনেটর বা হরটি 0 হবে তাই ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যাবে। কিন্তু ফাংশনটি যেহেতু রিয়েল ফাংশন তাই এক্ষেত্রে কখনো এটি আনডিফাইন্ড হতে পারে না। অর্থাৎ আমরা বলতে পারি যে 1 প্লাস এক্স স্কোয়ার কখনোই 0 হতে পারে না, অর্থাৎ এক্স স্কোয়ার কখনোই -1 হতে পারে না। আমি ট্রান্সপোজ করেছি বা স্কোয়ারটি এদিকে গেলে রুট ওভার -1, রুট ওভার -1 মানে আইওটা, তাহলে এক্স স্কোয়ার হলো এক্স স্কোয়ার নট ইকুয়ালস টু -1 বা এক্স নট ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার -1 বা এক্স নট ইকুয়ালস টু প্লাস মাইনাস আই। কিন্তু এক্স তো একটি রিয়েল নাম্বার, তাহলে সেটি কখনোই কমপ্লেক্স নাম্বার হতে পারে না। তাহলে এক্স যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে বাকি কি পড়ে থাকলো? তাহলে এক্স রিয়েল নাম্বার হবে। তাহলে কোন রিয়েল নাম্বার হবে? সমস্ত রিয়েল নাম্বার হবে। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের যে ডোমেন সেটটি হলো সেটি হলো সেট অফ রিয়েল নাম্বারস। এবার আমরা আসি রেঞ্জ সেটের ক্ষেত্রে। তো আমরা কোডোমেন সেট থেকে একটি আরবিটারি এলিমেন্ট ওয়াই তুলে নিলাম যার প্রি ইমেজ হলো আমাদের এক্স। তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স বা ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটিকে আমি ক্রস মাল্টিপ্লাই করে এক্স এর ভ্যালুটি বের করলাম। তোমরা নিজেরা একটু স্টেপস গুলো দেখবে এবং নিজেরা করবে। এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ ওয়াই বাই 1 মাইনাস ওয়াই। একটু পূর্বে বলেছি যে ফাংশনটি হলো একটি রিয়াল ফাংশন। যেহেতু ফাংশনটি রিয়াল ফাংশন তাহলে এক্স এর মান এমনভাবে চুজ করবো যেন এফ অফ এক্স সবসময় রিয়াল হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের রুটের ভিতরে যে সংখ্যাগুলো এসেছে অর্থাৎ ওয়াই বাই 1 মাইনাস ওয়াই, এটি ওয়াই বাই 1 মাইনাস ওয়াই এটি প্রথম কথা 0 থেকে বড় বা 0-এর সমান হবে এবং নিচের যেটি আছে অর্থাৎ আমাদের যে ডিনোমিনেটরটি এসেছে সেটি কখনোই 0 হতে পারবে না, কারণ ডিনোমিনেটরটি 0 হয়ে গেলে ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে y by 1 minus y is greater than equal 0 and 1 minus y not equals to 0। আবার বলছি therefore y by
1 minus y, therefore y by 1 minus y greater than equal 0 and 1 minus y not equals to 0. তাহলে y by 1 minus y greater than equal 0 implies y greater than equal 0 and 1 minus y greater than 0, কারণ এটা তো 0 দুটো সংখ্যার ভাগফল শূন্য থেকে বড় হবে, যেখানে নিচের যে হরটি আছে বা ডিনোমিনেটরটি আছে সেটি শূন্য হতে পারে না। তাহলে কি হতে পারে, সেটি হয় নেগেটিভ হবে শূন্য থেকে ছোট বা সেটি শূন্য থেকে বড় হতে পারে। তাহলে দুটো সংখ্যার ভাগফল শূন্য থেকে বড় হবে যদি দুটোই পজিটিভ হয়, নতুবা দুটোই নেগেটিভ হয়। Either both are positive or both are negative. So we consider first one y greater than equal 0, 1 minus y greater than equal 0 or y less than equal 0, 1 minus y less than 0. তাহলে প্রথমটি থেকে দেখলাম y এর ভ্যালু 0 থেকে বড় এবং 1 এর থেকে ছোট। দ্বিতীয়টিতে দেখলাম y এর ভ্যালু 0 থেকে ছোট, 1 এর থেকে বড়। তো এটি কি কখনো গ্রহণযোগ্য যে সংখ্যাটি শূন্য থেকে বড় সেটি কিভাবে আবার 1 এর থেকে, যে সংখ্যাটি শূন্য থেকে ছোট সেটি 1 এর থেকে বড়, সেটি কি গ্রহণযোগ্য? কখনোই গ্রহণযোগ্য নয়। যে সংখ্যাটি শূন্য থেকে ছোট, 0 থেকে ছোট, সেটি কি 1 থেকে বড় হতে পারে? একই সঙ্গে হতে পারে না। তাহলে কোনটি গ্রহণযোগ্য? y শূন্য থেকে বড় এবং 1 থেকে ছোট, এটি গ্রহণযোগ্য। অর্থাৎ 0 লেস দেন ইকুয়াল y লেস দেন 1 এটি হতে পারে। এক্ষেত্রে আমি কখনোই বলবো না 1 মাইনাস y গ্রেটার দেন ইকুয়াল 0, কারণ গ্রেটার দেন হলে এক্ষেত্রে আমাদের ডিনোমিনেটরটি 0 হয়ে যাবে, ফলে ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যেতে পারে। তাই এটি হবে 0 লেস দেন ইকুয়াল y লেস দেন বা স্ট্রিক্টলি লেস দেন 1। তাহলে আমাদের f(x) এর ভ্যালু বা রেঞ্জ কোথায় এলো? 0 লেস দেন ইকুয়াল f of x লেস দেন 1। Hence range of f equals to y such that 0 less than equal y less than 1। তোমরা এটিকে আরেকটু সুন্দর করে লিখতে পারো, y belongs to capital R, y belongs to capital R, এখানে লিখে নিতে পারো তোমরা y belongs to capital R, y belongs to capital R such that 0 less than equal y strictly less than 1। তাহলে এই হলো আমাদের রেঞ্জ সেট আর এই হলো আমাদের ডোমেন সেট। এরপর আমাদের আজকের ভিডিওর যে মূল আলোচ্য অংশ, অর্থাৎ ইনভার্টিবল ফাংশন বা বিপরীত করণযোগ্য বা বিপরীত অপেক্ষক বা সিম্পলি ইনভার্স ম্যাপিং, সেটিতে আসা যাক। এটি খুব সহজ অংশ যদি তোমরা আগের অংশগুলো ভালো করে বুঝে থাকো। আবার বলছি, বাইজেক্টিভ ফাংশন বা বাইজেকশন কাকে বলে? যদি কোনো একটি ফাংশন 1 1 এবং 1 2 হয় তাহলে সে ফাংশনটিকে বাইজেক্টিভ ফাংশন বলে। এরপর একটি ফাংশন যদি বাইজেক্টিভ হয় তাহলে সেই ফাংশনটি ইনভার্টিবল ফাংশন হবে। অর্থাৎ একটি ফাংশন যদি 1 1 এবং 1 2 হয় তাহলে আমরা বলতে পারি দ্য ফাংশন ইজ ইনভার্টিবল, অর্থাৎ ফাংশনটি বিপরীতকরণ যোগ্য। তাহলে বিপরীত অপেক্ষক কাকে বলে? Let f maps capital A to capital B বা f maps A to B be 1 1 and onto function. Let f maps capital A to capital B 1 1 and onto function. If there exists a function g maps B to A so that g compose f equals to f compose g equals to identity function, then f is called an invertible function and g is called the inverse of f, and we write g maps g equals to f inverse. যাই হোক, ডেফিনেশনের থেকে এক্সাম্পল দিয়ে বোঝালে তোমাদের কাছে ব্যাপারটি অনেক সহজ হবে। মোট কথা হলো যে f maps a to b যদি একটি ফাংশন হয় তাহলে f ইনভার্স ম্যাপস b টু a হবে তার বিপরীত ফাংশন। যদি f maps a to b একটি ফাংশন হয় তাহলে f inverse maps b to a হবে তার বিপরীত ফাংশন। অর্থাৎ ডোমেন সেট becomes কোডোমেন সেট and কোডোমেন সেট becomes ডোমেন সেট। তাহলে একটি এক্সাম্পলে আসা যাক। if f equals to second bracket open
2 3 3 4 4 5 5 6 ফাইন্ড এফ ইনভার্স। ডেফিনেটলি রিলেশনস এর মতন করব, জাস্ট প্রত্যেকটা পেয়ারকে উল্টা উল্টা করে দেব। তাহলে এফ ইনভার্স হবে 3 2 4 3 5 4 এবং 6 5। একদম সিম্পল। আমাদের ডোমেন সেট বিকামস কোডোমেন সেট, কোডোমেন সেট বিকামস ডোমেন সেট। এর পরের অঙ্কতে আসা যাক। এটি একটি ফাংশন দিয়ে বোঝানো হয়েছে। Let f maps capital R to capital R so that f of x equals to 2x minus 7/4 be an invertible function. Find f inverse. তাহলে প্রথমে আমাদেরকে এটাকে দেখাতে হবে যেটা একটা ইনভার্টিবল ফাংশন। তা ইনভার্টিবল ফাংশন দেখাতে হলে ফাংশনটিকে বাইজেক্টিভ দেখাতে হবে, অর্থাৎ ফাংশনটিকে আমাদের দেখাতে হবে 1 1 এবং ফাংশনটিকে আমাদের দেখাতে হবে অন 2 এবং ফাংশনটিকে আমাদের দেখাতে হবে অন 2। ফাংশনটিকে দেখাতে হবে 1 1 এবং দেখাতে হবে ফাংশনটিকে অন 2। তো প্রথমে আমরা 1 1 দেখাবো। কিভাবে 1 1 দেখাবো আমি প্রথমে বুঝিয়েছিলাম যে আমাদের যে কোডোমেন সেট আছে সেখান থেকে আরবিটারি দুটো এলিমেন্ট তুলে নিলাম। তাহলে সেই আরবিটারি দুটো এলিমেন্ট হলো f of x1 equals to f of x2। তাহলে f of x1 equals to f of x2 তোলা হলো আরবিটারি এলিমেন্ট। আমাদেরকে দেখাতে হবে যে তাদের যে প্রি ইমেজ রয়েছে অর্থাৎ x1 x2 তারা ইকুয়াল হবে যদি f of x1 equals to f of x2 হয়। নাও f of x হচ্ছে 2x minus 7/4। তাহলে f of x1 হবে 2x1 minus 7/4 এবং f of x2 হবে 2x2 minus 7/4। তাহলে fx1 equals to f of x2 হলো 2x1 minus 7/4 equals to 2x2 minus 7/4। আমরা এটিকে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে দেখলাম যে x1 equals to x2 হলো। তাহলে আমরা বলতেই পারি যে দুটো ইমেজ যদি ইকুয়াল হয় তাহলে তাদের প্রি ইমেজ অবশ্যই ইকুয়াল, অর্থাৎ একটা দুটো এলিমেন্টের সেম ইমেজ হতে পারে না। যদি দুটো ইমেজ সেম হয় তাহলে তাদের প্রি ইমেজও সেম, অর্থাৎ এটি একটি 1 1 ফাংশন বাই ডেফিনেশন। তাহলে আমাদের 1 1 ফাংশন কন্ডিশন হোল্ড হলো। এরপর আমরা অন টু টেস্ট করব। অন টু টেস্ট করার জন্য আমরা কোডোমেন সেট বা ডেন সেট থেকে একটা আরবিটারি এলিমেন্ট y তুলে নিব এবং ধরবো যে তার প্রি ইমেজ হলো x। তাহলে y ইকুয়ালস টু f of x হবে y ইকুয়ালস টু 2x minus 7/4, কারণ f of x হলো 2x minus 7/4। এটিকে সিম্পলিফাই করে আমরা x এর মানটি বের করলাম। এবার দেখো ভালো করে, ফাংশনটিতে ক্ষেত্রে আমাদের কিন্তু ফাংশনটির ডোমেন সেট হলো ক্যাপিটাল আর এবং কোডোমেন সেট হলো ক্যাপিটাল আর, অর্থাৎ উভয় ক্ষেত্রেই আমাদের ডোমেন কোডোমেন হলো সেট অফ রিয়েল নাম্বারস। তাহলে আমাদের যে x এর মানটি এসেছে 4y plus 7/2 এটি কিন্তু ক্যাপিটাল আর এর মধ্যেই থাকে, এটি কিন্তু ক্যাপিটাল আর এর মধ্যেই থাকে, তাই তো? 4y plus 7/2 কিন্তু ক্যাপিটাল আর এর মেম্বার, অর্থাৎ x ক্যাপিটাল আর এর মেম্বার। কিন্তু এখানে যদি আর না বলে সেট অফ ন্যাচারাল নাম্বারস বলতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না যে x belongs to 4y plus x equals to 4y plus 7/2 belongs to capital N, কারণ y এর অনেক মান পাওয়া যেত যার জন্য x এর মানটি ভগ্নাংশে আসতো, এবং যেহেতু x এর মানটি ভগ্নাংশে আসতো তাই সেক্ষেত্রে আমরা কখনোই বলতে পারতাম না যে ফ্র্যাকশন নাম্বার তো ন্যাচারাল নাম্বার হতে পারে না, তাই সেই ক্ষেত্রে x কিন্তু n এর মেম্বার হতো না, অর্থাৎ এক্ষেত্রে ফাংশনটি কিন্তু অন টু হতো না। কিন্তু যেহেতু এখানে সেট অফ ন্যাচারাল নাম্বারস না বলে সেট অফ রিয়েল নাম্বারস বলেছে, তাই এক্ষেত্রে y এর সকল মানের জন্যই আমরা বলতে পারি যে এটি r এর মেম্বার হবে। তাই তোমরা যখন অঙ্ক করবে ভালো করে একটু এই জায়গাটি দেখে নেবে। তাহলে আমরা দেখলাম যে x এর যে মানটি আসলো সেটি r এর সদস্য। এবার আমাদেরকে যাচাই করে দেখতে হবে যে এর প্রি ইমেজ সত্যি y হয় কি হয় না। আমরা y আরবিটারি চুজ করলাম, তার করেসপন্ডিং আমরা একটা x পেলাম। আমরা দেখলাম যে হ্যাঁ x সত্যি আছে যার মান গ্রহণযোগ্য এবং যে মানটি আমাদের সেট অফ রিয়েল নাম্বারস এর মেম্বার। এবার তারই যে প্রি ইমেজ যে y সেটা আমরা যাচাই করি। তাহলে f of x equals to x এর মান কত বের করেছি 4y plus 7/2। তাহলে f হলো আমাদের 4y plus 7/2, রাইট? এবার ভালো করে দেখো এই জায়গাটা আমাদের f of x কত আছে, আমাদের f of x আছে 2x minus 7/4। তাহলে এখানে x এর জায়গায় আমরা যা বসাই এখানেও x এর জায়গায় আমাদের তাই বসাতে হয়। তাহলে এখানে আমাদের x এর জায়গায় আছে 4y plus 7/2, তাহলে এখানে আমি x এর জায়গায় বসাবো 4y plus 7/2, অর্থাৎ আমাদের মানটি হলো 2 into 4y plus 7/2 minus 7/4, অর্থাৎ এটি আমাদের ফাংশন ছিল 2x minus 7/4। x এর পরিবর্তে x এর এখানে যে মানটি আছে সেই মানটি বসালাম। এটিকে সিম্পলিফাই করে দেখলাম না সত্যি y হলো। তাহলে আমরা কিভাবে অন টু দেখালাম, আমরা কোডোমেন বা রেঞ্জ সেট থেকে একটি আরবিটারি এলিমেন্ট y ধরে নিলাম,
তার প্রি ইমেজ আমরা দেখলাম এক্স এলো, এক্স এর যে ভ্যালুটি আছে সেটি দেখলাম যে হ্যাঁ সেই ভ্যালুটি গ্রহণযোগ্য বা তার এক্সিস্টেন্স আছে এবং সেটি একটি রিয়েল নাম্বার এর মেম্বার। এরপর আমরা আবার ঘুরিয়ে বললাম যে হ্যাঁ এক্স এর যে মানটি এলো ইন টার্মস অফ ওয়াই সেটি সত্যি ইমেজ হবে ওয়াই। এবার এই জায়গাটি একটু দেখো, আমরা ওয়াই কে আরবিটারিলি চুজ করেছি। কোথা থেকে চুজ করেছি? আমরা ওয়াই কে আরবিটারিলি চুজ করেছি কোডোমেন সেট থেকে, যার প্রি ইমেজ রয়েছে। তাহলে যেহেতু ওয়াই কে আরবিটারিলি চুজ করা হয়েছে তাহলে আমরা বলতেই পারি যে কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই প্রি ইমেজ রয়েছে, অর্থাৎ কোডোমেন সেটটি হলো রেঞ্জ সেট, অর্থাৎ এটি একটি অনটু ফাংশন। তাহলে যেহেতু ফাংশনটি একটি অনটু ফাংশন এবং একটু আগে আমরা ওয়ান ওয়ানও প্রুফ করেছি, তাহলে আমরা বলতেই পারি যে এটি একটি ইনভার্টিবল ফাংশন। ঠিক, তাহলে ইনভার্টিবল ফাংশন প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের ইনভার্স বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে সিন্স y ইকুয়ালস টু এফ অফ এক্স, তাহলে y যদি এফ অফ এক্স হয় তাহলে x হবে এফ ইনভার্স y। বোঝা গেল? y যদি এফ অফ এক্স হয়, y যদি এফ অফ এক্স হয়, y যদি এফ অফ এক্স হয় তাহলে x হবে এফ ইনভার্স y। তাহলে এফ ইনভার্স y হলো x। এবার x এর মান আমরা কত বের করেছিলাম? 4y প্লাস 7/2। তাহলে এই মানটিকে আমি এখানে বসাতেই পারি। তাহলে আমাদের এফ ইনভার্স y কত হলো? 4y প্লাস 7/2। তাহলে f inverse maps R to R is given by f inverse y equals to 4y plus 7/2। এই হলো আমাদের অঙ্কটির নির্ণেয় উত্তর। তাহলে এইভাবে আমরা একটি ফাংশনের 1 1 on 2 টেস্ট করে এবং শেষে সেখান থেকে আমরা ফাংশনটি ইনভার্স ফাংশন বের করতে পারি। এরপরে আসা যাক আমাদের আজকের লাস্ট টপিক, অর্থাৎ কম্পোজিশন অফ ফাংশনসে। কম্পোজিশন অফ ফাংশনস অর্থাৎ একাধিক ফাংশনকে আমরা কম্পোজ করব, অর্থাৎ তাদেরকে গুণ করব। তো কম্পোজিশন অফ ফাংশনস বা একাধিক ফাংশনের গুণন সেটি আসলে কি? তো ধরা যাক আমাদের কাছে দুটো ফাংশন রয়েছে এরূপে যে প্রথম ফাংশন হলো f maps a to b, অর্থাৎ a থেকে b তে একটি ফাংশন রয়েছে। এবং দ্বিতীয় ফাংশনটি হলো g maps b to c, অর্থাৎ দ্বিতীয় ফাংশনটি হলো g maps b to c। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি x থেকে পেলাম আমরা f of x বা y, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি y থেকে পেলাম আমরা g of y। ওকে, তাহলে এই দুটো ফাংশনকে যদি আমাদের কম্পোজ করা হয়, অর্থাৎ g of fx এটা যদি করা হয়, তাহলে ব্যাপারটি কেমন দাঁড়াবে? g of fx হবে gf of x, সেটি হবে a সেট থেকে সরাসরি c সেটে ফাংশন, সেটি হবে a সেট থেকে সরাসরি c সেটের একটি ফাংশন। অর্থাৎ x এর আমরা সরাসরি ইমেজ পাবো এক্ষেত্রে g of y। তাহলে g of f of x equals to gf ফাংশন, এবং আমরা আবার উল্টা করে বলি f of g of x equals to fog, fog fog of x। এটি উচ্চারণের সুবিধার জন্য করা হয়। তাহলে g o f এটিকে বলা হয় gf বা g অপারেশন f বা g কম্পোজ f, এবং f of g of x হলো fog ফাংশন বা f of g of x বা f অপারেশন g বা f কম্পোজ g। এবার তোমরা একটু ভালো করে দেখবে যে এই ক্ষেত্রে অবশ্যই প্রথম ফাংশনের যে কোডোমেন সেট রয়েছে দ্বিতীয় ফাংশনের ডোমেন সেট কিন্তু ইকুয়াল। এটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। প্রথম ফাংশনের যে
কোডোমেন সেট রয়েছে, দ্বিতীয় ফাংশনের ডোমেন সেট কিন্তু ইকুয়াল, এবং তাহলেই একমাত্র দুটো ফাংশনকে আমরা কম্পোজ করতে পারি। অর্থাৎ দুটো ফাংশনের কম্পোজ করা সম্ভব যদি প্রথম ফাংশনের কোডোমেন সেট ইকুয়ালস টু দ্বিতীয় ফাংশনের ডোমেন সেট হয়। প্রথম ফাংশনের কোডোমেন সেট এবং দ্বিতীয় ফাংশনের ডোমেন সেট ইকুয়াল হলেই আমরা একমাত্র সে ফাংশন দুটিকে কম্পোজ। তো কম্পোজিশন অফ ফাংশন বা অপেক্ষকের সংযোজন বা গুণনের ডেফিনেশনে আসা যাক। দেখো আমাদের কাছে দুটো ফাংশন আছে, a maps f of a maps f of f maps a to b এবং g maps b to c। তাহলে দেখতেই পাচ্ছ যে f ফাংশনের কোডোমেন সেট আর g ফাংশনের ডোমেন সেট ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা গফ ফাংশন পাবো। তাহলে let f maps a to b এবং g maps b to c be two given functions, then the composition of f and g অর্থাৎ গুণন বা সংযোজন denoted by গফ বা g compose f is the function defined by g compose f maps a to c, so that গফ of x মানে কি g of f of x, গফ of x মানে হলো g of f of x, গফ of x মানে হলো g of f of x, ঠিক, for all x belongs to a। এবং ডোমেন অফ গফ অফ এক্স, ডোমেন অফ গফ অফ এক্স কত হবে? ডোমেন অফ গফ অফ এক্স হবে হচ্ছে এ, এবং কোডোমেন অফ গফ অফ এক্স কত হবে? কোডোমেন অফ গফ অফ এক্স হবে হচ্ছে সি। এবং এটি আমি ভালো করে হাইলাইট করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। একটু আগে বারবার করে বলেছিলাম যে প্রথম ফাংশনের কোডোমেন সেট দ্বিতীয় ফাংশনের ডোমেন সেটকে ইকুয়াল হতে হবে। প্রথম ফাংশনের কোডোমেন সেট দ্বিতীয় ফাংশনের ডোমেন সেট ইকুয়াল হতে হবে। তাহলে গফ ইজ ডিফাইন্ড only when range of f অর্থাৎ f এর যে রেঞ্জ আর দ্বিতীয় ফাংশনের যে ডোমেন সেট সেটা যেন ইকুয়াল হয়, অর্থাৎ রেঞ্জ অফ f ইজ এ সাবসেট অর ইকুয়াল টু ডোমেন সেট অফ g, এটা হলেই একমাত্র কম্পোজিশন করা যাবে। এবার এক্সাম্পলে আসা যাক। এক্ষেত্রে f ইকুয়ালস টু 1 মাইনাস 1 4 মাইনাস 2 9 মাইনাস 3 16 4 এটা প্রথম ফাংশন দেওয়া আছে, আর g ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 2 4 মাইনাস 4 মাইনাস 3 মাইনাস 6 4 8। ফাইন্ড গফ অ্যান্ড ফগ ইফ এক্সিস্ট। তাহলে প্রথম ফাংশনের ক্ষেত্রে দেখো ডোমেন সেটে কি কি আছে? 1 4 9 16, আর রেঞ্জ সেটে কি আছে? মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 4। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিয়ে দেখেছিলাম যে ফাংশনের ক্ষেত্রে কিভাবে বের করে, একদম হুবহু রিলেশনসের মতন। তাহলে জিতে আসা যাক। জি এর ক্ষেত্রে আমাদের ডোমেনে থাকবে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 4, এবং রেঞ্জে থাকবে হচ্ছে পরের এলিমেন্টসগুলো অর্থাৎ মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 6 8, ঠিক। এবার ভালো করে দেখো, রেঞ্জের ক্ষেত্রে আমাদের যে রেঞ্জ অফ এফ যেটা এসেছে আমাদের রেঞ্জ অফ এফ যেটা এসেছে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4, ডোমেনের ক্ষেত্রে দেখো ডোমেন অফ জি সেম এসেছে, তাই না? অর্থাৎ রেঞ্জ অফ এফ ইকুয়ালস টু ডোমেন অফ জি, এরা দুজন সেম। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু রেঞ্জ অফ এফ ইকুয়ালস টু ডোমেন অফ জি, তাহলে গফ এক্সিস্ট, তাই তো? তাহলে গফ এক্সিস্ট। কিন্তু ভালো করে দেখো যে রেঞ্জ অফ জি যেটা এসেছে মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 6 মাইনাস 8, সেটা ডোমেন অফ এফ 1 4 9 16 এরা কি সমান? না, এরা তো সমান নয়, আনইকুয়াল। তাহলে এরা যেহেতু আনইকুয়াল, তাহলে ফগের এক্সিস্টেন্স নেই, দেয়ারফর ফগ এফ অফ জি বা এফ কম্পোজ জি ডাজ নট এক্সিস্ট। তাহলে এটা আমাদের আর বের করার প্রশ্নই নেই, আমরা ডাইরেক্ট গফ বের করব। এবার গফের ক্ষেত্রে ভালো করে দেখো তোমরা যে গফ অফ 1 মানে কি? গফ অফ 1 মানে হলো যে জি অফ এফ অফ 1। নাও এফ অফ 1 কত? এফ অফ 1 অর্থাৎ 1 এর ইমেজ মাইনাস 1, তাহলে এফ অফ 1 এর জায়গায় আমি লিখলাম মাইনাস 1। আবার জি অফ মাইনাস 1 কত? জি অফ মাইনাস 1 হলো মাইনাস 2, তাহলে এখানে লিখবো মাইনাস 2। তাহলে গফ অফ 4 কত? গফ অফ 4 কত? তাহলে গফ অফ 4 হলো জি অফ এফ অফ 4, জি অফ এফ অফ 4, জি অফ এফ অফ 4। তাহলে এফ অফ 4 এর পরিবর্তে কি লিখবো? এফ অফ 4 এর পরিবর্তে লিখবো মাইনাস 2, তাহলে জি অফ মাইনাস 2। তাহলে জি অফ মাইনাস 2 কত? জি অফ মাইনাস 2 সেটে চলে আসো, জি অফ মাইনাস 2 হচ্ছে মাইনাস 4। তাহলে গফ অফ 9 কত? গফ অফ 9 হলো জি অফ এফ অফ 9, এফ অফ 9 কত? মাইনাস 3, তাহলে জি অফ মাইনাস 3। তাহলে জি অফ মাইনাস 3 কত? জি অফ মাইনাস 3 হলো মাইনাস 6। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টসের বের করলাম। তাহলে গফ কত হবে? গফ হবে 1 এর জন্য মাইনাস 2, 4 এর জন্য মাইনাস 4, 9 এর জন্য মাইনাস 6, 16 এর জন্য 18। দেখো 1 এর জন্য মাইনাস 2, 4 এর জন্য মাইনাস 4, 9 এর জন্য মাইনাস 6 এবং 16 এর জন্য 8, ঠিক।
1 এর জন্য -2, 4 এর জন্য -4, 9 এর জন্য -6 এবং 16 এর জন্য 8। তাহলে এই হলো আমাদের গফ, এবং যেহেতু ফগের এক্সিস্টেন্স নেই তাই সেটা বের করারও প্রশ্ন নেই। এর পরের উদাহরণটিতে আসা যাক। বলা হয়েছে যে f maps capital R to capital R and g maps capital R to capital R defined by f of x equals to x square plus 3x plus 1, g of x equals to 2x minus 3. Find fog, gov, f of f and g of g. এই ক্ষেত্রে আমাদের ফগ এবং গভ দুটোরই এক্সিস্টেন্স থাকবে, কারণ দুটোই আমাদের সেট অফ রিয়েল নাম্বারস, অর্থাৎ আমাদের ডোমেন সেট এবং কোডোমেন সেট দুটোই আমাদের সেট অফ রিয়েল নাম্বারস। তাই আমরা বলতেই পারি যে রেঞ্জ সেট অফ এফ ইকুয়ালস টু ডোমেন সেট অফ জি, এবং রেঞ্জ সেট অফ জি ইকুয়ালস টু ডোমেন সেট অফ এফ। তাহলে এক্সিস্টেন্স থাকবে। তাহলে আমরা প্রথমে এফ অফ এক্সটা লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এবং আমরা জি এক্সটাকে লিখে নিলাম 2x মাইনাস 3। নাও ফগ অফ এক্স, এই জায়গাটি ভালো করে দেখো, ফগ অফ এক্স মানে কি, এফ অফ জি অফ এক্স। জি অফ এক্স এর মান কত? আমরা জানি জি অফ এক্স এর মান হলো 2x মাইনাস 3। তাহলে জি এক্স এর জায়গায় আমি 2x মাইনাস 3 বসালাম। তাহলে এফ কত হলো? এফ অফ 2x মাইনাস 3। এইবার ফাংশনটিতে আসা যাক। এখানে দেখো কি আছে, এফ অফ এক্স হলো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তাহলে এখানে যেহেতু এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স এর জায়গায় 1 বসালে এখানে এক্স এর জায়গায় 1, এখানে এক্স এর জায়গায় 1, 2 বসালে 2, 2, 3 বসালে 3, 3। তাহলে আমি যদি এখানে এক্স এর জায়গায় 2x মাইনাস 3 বসাই, এখানে যেখানে এক্স রয়েছে সেখানে এক্স এর জায়গায় 2x মাইনাস 3 বসবে। তাহলে কি দাঁড়ালো? এফ অফ 2x মাইনাস 3 হলো 2x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 2x মাইনাস 3 প্লাস 1। সিম্পলিফাই করলাম, আমাদের আসলো 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1। এবার গফ অফ এক্স আসা যাক। গফ অফ এক্স কত? জি অফ এফ অফ এক্স। এফ অফ এক্স এর মান কত? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তাহলে আমাদের হলো জি অফ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। আবার জি এক্স এর ভ্যালু কত? 2x মাইনাস 3। তাহলে এখানে এক্স এর পরিবর্তে আমি যা বসাবো, এখানেও আমি ঠিক এক্স এর পরিবর্তে সেই মানটি বসাবো। তাহলে এখানে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 আছে, তাহলে আমি এখানে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বসাবো। তাহলে মানটি সিম্পলিফাই করে দাঁড়ালো 2 ইন্টু এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস 3। সিম্পলিফাই করে হলো 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 1। Next, f of fx, that is equals to f of fx. f of x এর ভ্যালু x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তাহলে f of x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। আবার f of x এর যে ফর্মুলা ছিল x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, শুধু আমি এখানে যেহেতু x এর জায়গায় এই মানটি আছে, তাহলে আমার f of x এর যেখানে x ছিল সেখানে আমি x এর জায়গায় এই মানটিকে বসালাম। মানটিকে বসিয়ে সিম্পলিফাই করলাম, এই মানটি আসলো। অনুরূপে g of x equals to g of x equals to g of gx এর ভ্যালু আমরা জানি 2x minus 3। তাহলে g of 2x minus 3 কত হবে? 2 into 2x minus 3, কারণ g of x কত? আমরা জানি g of x হচ্ছে 2x minus 3। তাহলে এখানে x এর পরিবর্তে যদি 2x minus 3 হয়, এখানেও x এর পরিবর্তে 2x minus 3 হবে, বাকিটা অনুরূপ বা সেম থাকবে। তাহলে বসালাম 2 into 2x minus 3, x এর পরিবর্তে minus 3, সিম্পলিফাই করে হলো 4x minus 9। তো আজকের ভিডিওটি অনেকটি বড় হয়ে গেছে, তাও তোমাদের বলবো যে পুরো অংশটি ভালো করে মন দিয়ে দেখে এবং বারবার করে দেখে তোমরা বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের অনেকটি ফাংশন, ইনভার্টিবল ফাংশন, কম্পোজিশন অফ ফাংশন সম্পর্কে ধারণা স্পষ্ট হবে। আমার এখানে আরো অনেকগুলো উদাহরণ রয়েছে, যেগুলো বোঝাতে হলে ভিডিওটি আরো অনেক বড় হয়ে যাবে। তা তোমরা যদি চাও, আমি কিছুটি অংশ এখানে তুলে দিলাম, তোমরা এটিকে একটু ভিডিওটিকে পজ করে মন দিয়ে দেখে নেবে, এবং যদি তোমাদের কোনো লাইনে বা কোনো স্টেপে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবে। এছাড়াও তোমরা যাই বুক প্র্যাকটিস করো না কেন, সেখান থেকে এই টপিকগুলোর ওপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি আমার মতন করে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব।